শ্যামনগর স্টেশনের ট্রেনটা আমাকে নামিয়ে দিয়ে হেলতে দুলতে স্টেশন ছেড়ে রওনা দিল। ট্রেন থেকে যে কয়জন স্টেশনে নেমেছিল তারাও তড়িঘড়ি স্টেশনের বাইরে চলে গেল। এখন স্টেশন একেবারে জনশূন্য। আমি স্টেশনের বাইরের দিকে রওনা দিলাম। যেতে যেতে লক্ষ্য করলাম স্টেশন সংলগ্ন একটা ঘর আছে বটে, তবে তার কাছাকাছি স্টেশন মাস্টার বা চৌকিদার কাউকেই দেখতে পেলাম না। বাইরে বেরিয়ে দেখলাম স্টেশনটাকে কেন্দ্র করে দু একটা দোকান রয়েছে বটে, তবে তাদের বেশিরভাগই বন্ধ। একটা চায়ের দোকান কেবল খোলা রয়েছে। সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম একটা মাঝবয়সী লোক ভেতরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আচ্ছা মশাই, নেপালগঞ্জের জমিদার মহাশয়ের বাড়িটা কোন দিক দিয়ে গেলে পড়বে? লোকটি একবার আমাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, এই যে মাটির রাস্তা সোজা চলে গেছে, এটা ধরে সোজা গেলেই পড়বে। তা মশাই, সে তো এখান থেকে অনেক দূর, যাবেন কিসে? আগে পায়ে হেঁটে। হ্যাঁ, পায়ে হেঁটে? সে কি মশাই, পৌঁছতে পৌঁছতে তো আপনার সন্ধে গড়িয়ে রাত হয়ে যাবে। আরে না না, অসুবিধা হবে না, আমার কাছে টর্চ রয়েছে, ঠিক চলে যাব হাঁটতে হাঁটতে। তা মশাই, এই সাবধানে যাবেন। এই মাটির রাস্তা সোজা চলে গেছে, এটা ধরেই রওনা দিন, সে সাবধানে যাবেন। আমি আর কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। দ্রুত আলো কমে আসছে। ঘর ফিরতি পাখিদের কলরব ভেসে আসছে কানে। এতটা পথ পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর যেতে যে আমাকে হবেই। বহুদিন ধরে কাজের সন্ধান করছি। কলেজ পাশ করেছি, কিন্তু তেমন জুৎসই কিছু কাজ খুঁজে পাচ্ছিলাম না। আজ বাবা নেই 3 বছর, মাথার উপর মা আছেন, তাঁর দায়িত্ব তো নিতে হবে। এই 2-3 দিন আগে খবরের কাগজে একখানা বিজ্ঞাপন দেখলাম, নেপালগঞ্জের জমিদার মিত্তির মহাশয়ের একজন ম্যানেজার দরকার, যোগ্য ব্যক্তি যোগাযোগ করুন এই ঠিকানায় বলে নিচে স্টেশন শ্যামনগর, গ্রাম নেপালগঞ্জ এই ঠিকানাটি দেওয়া ছিল। তারপর আর কি, মনস্থির করে বেরিয়ে পড়লাম চাকরির খোঁজে। সামনের দিকে তাকিয়ে দেখলাম দূরের দৃশ্য সন্ধ্যের নিকষ কালো অন্ধকারে আবছা হয়ে এসেছে। খানিকক্ষণ আগে পর্যন্ত যে গাছগুলোর ওপর সোনালি রোদ পড়ে অপরূপ সুন্দর দেখাচ্ছিল, এখন সেই গাছগুলো কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে পথের উপর। এবার হাতের টর্চটা জ্বালিয়ে নিতে হলো। আরো খানিকটা হাঁটার পর শুনতে পেলাম ঝিঁঝিরা একসঙ্গে সুর বাঁধছে তাদের যন্ত্রে। অন্ধকার আকাশের ওপর ফুটে উঠেছে ছোট বড় জ্বলন্ত নক্ষত্র। সামনে কাঁচা রাস্তা সোজা চলে গেছে নাক বরাবর। ঠিক তার পাশ থেকে একটা সরু ঝোপঝাড়ে ঘেরা পথ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এই দুইটি পথের মিলনস্থলের কাছে পৌঁছাতেই সামনে দাঁড়িয়ে থাকা আমগাছটার নিচে কি একটা যেন নড়ে উঠল বলে মনে হলো। এ জায়গায় এমন অপ্রত্যাশিত জিনিস দেখার ফলে আমার হাতটা বোধহয় একটু কেঁপে গিয়েছিল। তারপরই হাতের টর্চটাকে উঁচিয়ে সেই দিকে ফেলতে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে গাছের তলায়। আমি কাছে গিয়ে বললাম, আচ্ছা দাদা, এই বড় কাঁচা রাস্তাটা কি নেপালগঞ্জের দিকে গেছে? লোকটা এক অদ্ভুত খোনা গলায় বললেন, আগে হ্যাঁ, এই বড় রাস্তাটা এই নেপালগঞ্জের ওপর দিয়ে গিয়েছে। তা মশাইয়ের নাম কি? অমল। তাবেশ তাবেশ, তবে সে তো এখান থেকে অনেক পথ। তার আর উপায় কি বলুন? উপায় কি একেবারেই নেই? তা তো নয়, এই যে সরু পথ দেখছেন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে, এটা ধরে গেলেই 1 ঘন্টার মধ্যে নেপালগঞ্জ পৌঁছে যাবেন। কিন্তু আবার কিন্তু কেন? অসুবিধাটা কোথায়? এই সাবধানে যাবেন, পথ জঙ্গলে আবৃত।
এই আচ্ছা, আমি এবার আসি। হ্যাঁ, আসি। এই বলেই লোকটি আমার সামনে দিয়ে হেঁটে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি কিছুক্ষণ সেইখানে দাঁড়িয়ে চিন্তা করে নিলাম। তারপর সেই সরু জঙ্গল আবৃত পথ ধরে হাঁটা দিলাম। এমন সুযোগ ছাড়ার কোনো মানেই হয় না। একে তো পাড়া গাঁয়ের এঁদো পথ, তার উপর সন্ধে গড়িয়ে রাত নামছে ধীরে ধীরে। খানিকটা হাঁটার পর এক জায়গায় এসে দেখলাম জঙ্গলের গা ধরে একটা জলাশয়। সেখানে এসে দাঁড়াতেই আমার ঘামে ভিজে যাওয়া শরীরের উপর দিয়ে শীতল বাতাস বয়ে গেল। তাই সেখানে জিরোবার জন্য একটু দাঁড়ালাম। আকাশে কৃষ্ণ একাদশীর এক ফালি চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো জলের উপর পড়ে চিকচিক করছে। এটা এককালে কোনো বিশাল বড় দিঘি ছিল। জলে দৃশ্যমান চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ এমন সময় দেখলাম চাঁদের প্রতিচ্ছবি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঢেউে ঢেউে। কোনো বড় মাছ লাফিয়ে পড়ল কি জলে? তাহলে তো আমি দেখতে পেতাম। কই, তেমন তো কিছু দেখলাম না। আমি স্থির চোখে দেখতে লাগলাম। জলের আলোড়ন ক্রমেই বেড়ে চলল এবং জলের মধ্যে থেকে ধীরে ধীরে উঠে এলো এক নারী মূর্তি। তার মাথায় এক রাজকীয় মুকুট। সেই মুকুটের মাঝখানে একটা লাল রঙের পাথর জ্বলজ্বল করছে। সেই পাথরের মধ্যে থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত আলো। সেই আলোর দিকে তাকিয়ে আমার কেমন জানি ঘোর লেগে গেল। সম্মোহিতের মতো এগিয়ে চললাম জলের দিকে। যেন সেই পাথর এক অদ্ভুত আকর্ষণ বলে আমাকে টেনে নিয়ে চলেছে তার দিকে। দেখতে দেখতে আমি এক হাঁটু জলে এসে দাঁড়ালাম। নারী মূর্তিটাও ধীরে ধীরে জলের মধ্যে নিমজ্জিত হতে লাগলো। আমিও সেই টানে জলের মধ্যে চলে যেতে লাগলাম। এবার জল এসে ধাক্কা মারছে আমার বুকের ওপর। তবুও আমার কোনো হুঁশ নেই। কি যেন এক অদ্ভুত আকর্ষণ বলে আমি এগিয়ে চলেছি সেই দিকে। নারী মূর্তির সমস্ত শরীর জলের তলায় ডুবে গিয়ে এখন শুধু মুকুটটা ভেসে আছে জলের উপর। আরেকটু সেদিকে এগিয়ে যাব, এমন সময় একটা পেঁচা জোরে আর্তনাদ করে উঠল। আমার ঘোর লাগা ভাবটা ভেঙে গেল। চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। ভয়ে আমার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এক বুক জলে দাঁড়িয়ে এত রাতে নিজেকে বড়ই অসহায় মনে হলো। শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো ভয়ে। পড়ি কি মরি করে কোনো রকমে সেই জল ঠেলে যখন উঠে এলাম মাটির উপর, তখন আমার শরীর থেকে কে যেন সমস্ত শক্তি শুষে নিয়েছে। মাটিতে বসে আমি হাঁপাতে লাগলাম। এক অজানা ক্লান্তিতে আমার শরীরটা মাটির উপর ঢলে পড়ল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমার জ্ঞান ফিরল জমিদার বাড়ির অতিথিশালার এক ঘরে। জমিদার মশাই আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বড় চিন্তায় ফেলেছিলে। আজ দুদিন তুমি এইভাবেই অচেতন অবস্থায় আমার গৃহে পড়ে আছো। আজ যদি জ্ঞান না আসতো তাহলে কাল তোমাকে শহরে পাঠাবার ব্যবস্থা করতাম। ঈশ্বর সহায়, তাই তোমার জ্ঞান ফিরে এসেছে। ডুব পুকুরের পাশে তোমাকে অচেতন অবস্থায় গাঁয়ের কিছু লোক পড়ে থাকতে দেখে। তারাই তোমাকে নিয়ে আসে আমার কাছে। তোমার কাছ থেকে আমার দেওয়া খবরের কাগজের বিজ্ঞাপনের টুকরো দেখে তোমার এখানে আসার কারণটা আমি বুঝতে পারি। এখন সেদিন কি হয়েছিল সমস্ত ঘটনাটা আমাকে খুলে বলো তো দেখি। সমস্ত ঘটনা আমি ধীরে ধীরে তাকে বললাম। শুনে তার চোখ দুটো আতঙ্কে ভরে উঠল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, বড় বাঁচা বেঁচে গিয়েছ। ওই জায়গাটার নাম ডুব পুকুর। জল থেকে উঠে আসা ওই নারী মূর্তি বহু লোককে আকর্ষণ করে ওই পুকুরের জলে ডুবিয়ে মেরেছে। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে আছো। সন্ধ্যের পর ও পদ আমরা কেউ মারাই না। সে পুকুর শুধু মানুষ চায়। রক্ত মাংসের ক্ষুধায় সে বড় ক্ষুধার্ত। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন
এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।